করি আমরা অর্গানিক কেমিস্ট্রি। যে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে স্টুডেন্টসদের মধ্যে একটা ভয় থাকে যে খুব কঠিন একটা জিনিস। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমাদেরকে সোজাভাবে জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার। তো আমি শুভম স্যার, আমি শুরু করছি আজকের টপিক। এটা মূলত ক্লাস 10 যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের থেকেই শুরু করছি, এবং আপকামিং মাধ্যমিক ব্যাচ যারা যারা থাকবে আশা করি এই ভিডিওটা তোমাদের সকলেরই কাজে লাগবে। তো শুরু করছি অর্গানিক কেমিস্ট্রি। আমরা খুব বেসিক জিনিস, অর্গানিকের যে একদম বেসিক যে ব্যাপারটা রয়েছে সেই বেসিক ব্যাপারটা আমি চেষ্টা করব তোমাদের কাছে সহজভাবে তুলে ধরার। কতটা সহজভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারি তো সেটাই আমার চেষ্টা থাকবে। তো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, বোর্ডে যেটা আমি লিখলাম যে কার্বন, যে C6। তো কার্বনের ক্ষেত্রে মেইনলি যেটা হয়, তো তোমরা এটা পড়েছো যে 2 আর 4, K কক্ষে দুটো, L কক্ষে চারটে। তো যেহেতু L কক্ষে চারটে আছে তাই এই চারটেই কি চলে যায়, চারটেই হয়ে যায় যোজ্যতা কক্ষের মধ্যে থাকা যোজ্যতা ইলেকট্রন, তাই তো? এটাই আমরা জানি কি, এটাই যোজ্যতা কক্ষ। এবং এই যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? চারটে ইলেকট্রন আছে। তাই কার্বন না চারটে ইলেকট্রন দেবে না চারটে ইলেকট্রন নেবে, কারণ আমরা জানি যে কোনো একটা মৌল সে চেষ্টা করে অষ্টক পূর্তি করার। তো অষ্টক পূর্তি মানে যোজ্যতা কক্ষে সে চেষ্টা করবে 8খানা ইলেকট্রন নেওয়ার। তো 8টা ইলেকট্রনের জন্য কার্বন এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে কার্বনকে হয় চারটেই ছেড়ে দিতে হবে, না হলে চারটেই নিতে হবে। তো এক্ষেত্রে দুটোই একটু সমস্যাজনক ব্যাপার। তাই কার্বন কোনো রকম তড়িৎযোজী বন্ধনে পার্টিসিপেট করতে চায় না প্রথমত। তো ও চায় কি ধরনের বন্ধন করতে? ও চায় সমযোজী বন্ধন করতে। সমযোজী বন্ধন বলতে ওরা ইলেকট্রন একে অপরের সঙ্গে শেয়ার করে। তো যাই হোক, তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে 3D মডেলটা, যেটা এই 3D মডেলটা তোমরা যদি ভালো করে খেয়াল করো, 3D মডেলের ভিত্তিতেই তোমরা বুঝতে পারবে যে একটা কার্বনের চারটে ইলেকট্রন রয়েছে কোথায়? যোজ্যতা কক্ষে। এবং এই যে যোজ্যতা কক্ষ যেটা রয়েছে, এই যোজ্যতা কক্ষে চারটে ইলেকট্রন থাকার জন্য কার্বন সর্বাধিক চারটে ইলেকট্রনকেই কারোর সাথে শেয়ার করতে পারে বা বন্ধন জোড় বানাতে পারে। তাই কার্বনকে বলা হয় টেট্রাভ্যালেন্ট মৌল, মানে সেটা চতুর্যোজ্যতা সম্পন্ন একটি মৌল। তাই কার্বনের সর্বোচ্চ যে যোজ্যতা সেটা 4। আশা করি এই যে 3D মডেলেকেও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি 3D মডেলটা। তো মডেলটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, পরের ব্যাপারটাতে আসি। তো এই যে কার্বন, কার্বন এবং হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন এই দুটো যে মৌল, এই দুটো মৌলই কিন্তু প্রধানত দায়ী একটা জৈব যৌগ তৈরি করার জন্য। তো দেখো স্টুডেন্টস, আমি জৈব যৌগ কথাটা বললাম, তো জৈব যৌগ ব্যাপারটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো জৈব যৌগ এমনই যৌগ যেটা তোমরা বলতে পারো জীবদেহে সৃষ্টি হচ্ছে, তো সেটা তো গেল। কিন্তু এটা ছাড়াও আমি জৈব যৌগকে রাসায়নিকভাবে চিনব কি করে? জৈব যৌগের মধ্যে থাকবে অবশ্যই কার্বন, কিন্তু এখানে কিছু ব্যাপার আছে। তুমি কার্বনের কোনো অক্সাইড যেমন CO2, যেমন কার্বনেট, এছাড়া অন্যান্য কার্বনের যে যৌগ যেগুলো রয়েছে বা মূলক যেগুলো, এই ধরনের কিছু মূলক বাদ দিলে পরে, যেমন আরেকটা জিনিস যদি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে সায়ানাইড, এইগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো কার্বন দিয়ে তৈরি কোনো যৌগ হয়, যে যৌগকে আমরা বলতে পারি জৈব যৌগ। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি জৈব যৌগ। তো জৈব যৌগের মধ্যে এটা থাকতে পারে, কিন্তু প্রধান যে গ্রুপ বা প্রধান যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সাপেক্ষে কিন্তু আমরা বলতে পারবো না যে শুধুমাত্র এটা আছে। মানে যেমন KCN যদি বলি, ওটাকে আমি জৈব যৌগ বলতে পারবো না, ঠিক আছে? কার্বনেট, বিভিন্ন ধাতব কার্বনেটকে আমরা জৈব যৌগ বলতে পারবো না। তার মানে নিশ্চয়ই এখানেও কার্বন আছে, তো জৈব যৌগেও আমি বলছি কার্বন আছে। তো এই যে ব্যাপারটা, এই যে কার্বনের যে কনসেপ্ট, তো এটা কেন এদেরকে আমরা জৈব যৌগের আন্ডারে ফেলছি না আর অন্যগুলোকে কেন জৈব যৌগের আন্ডারে ফেলে দিচ্ছি, তার পিছনে কার্বনের যে ধর্মটা দায়ী সেটাকেই বলা হয় ক্যাটিনেশন। কি বল, নেক্সট টপিক সেটা হচ্ছে ক্যাটিনেশন। তো ক্যাটিনেশন এই জিনিসটা
কার্বনের মূলত কোন কোন বৈশিষ্ট্যের জন্য আসে সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট, কার্বনের ছোট আকৃতি। সেকেন্ড, একটা কার্বনের সাথে একটা কার্বন যখন সমযোজী বন্ধন গঠন করবে তার বন্ধন শক্তি যথেষ্ট বেশি, মানে বন্ধনটাকে ভাঙতে অনেক বেশি শক্তি আমাদেরকে প্রোভাইড করতে হবে। তাই কার্বন কার্বন বন্ধন কি? স্থায়ী বন্ধন, এটাও তোমরা বলতে পারো। এই যে বৈশিষ্ট্যগুলো যেটা বললাম আমি, এই বৈশিষ্ট্যগুলোর জন্য কার্বন কি করে, তাদের মধ্যে শৃঙ্খল গঠন করতে পারে। যে শৃঙ্খল বলতে কিরকম, দেখো এই যে এইভাবে কার্বন শৃঙ্খল গঠন করতে পারে। এটা হতে পারে। এরকম শৃঙ্খল হতে পারে, অথবা এরকম শৃঙ্খলও হতে পারে। তো এই যে শৃঙ্খলগুলো যেটা আমি দেখালাম, তো এই শৃঙ্খলগুলো গঠন করতে পারার যে ধর্ম, এটাকেই কিন্তু মেনলি সহজভাবে বুঝতে গেলে আমরা ক্যাটিনেশন বলতে পারি। এবার তোমরা যে বন্ডগুলো দেখছো, ওই বন্ডগুলোর মধ্যে হাইড্রোজেন থাকবে প্রধানত। তো দেখো, হাইড্রোজেন এবং কার্বন এই দুটো জিনিস দিয়ে প্রধান যেহেতু জৈব যৌগগুলো তৈরি হচ্ছে, তাই তাদেরকে মেনলি বলা হয় হাইড্রোকার্বন। কি বলা হয়? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। তো আশা করি ব্যাপারটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। ক্যাটিনেশনের ব্যাপারটা, এই ধরনের যে শৃঙ্খল, এগুলো যদি আমরা কোনো যৌগের মধ্যে দেখতে পারি, প্রধানত সেই যৌগগুলোকেই আমরা বলতে পারি এগুলো জৈব যৌগ। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমরা চলে যাচ্ছি এবার নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে শৃঙ্খল। তো মূলত আমরা এখানে দুটো শৃঙ্খল সম্পর্কেই জানবো। এক, যদি শৃঙ্খলটা দেখতে এরকম হয়, তাহলে দেখো এটার কি বলছে, মুক্ত শৃঙ্খল। কারণ এর দুদিক মুক্ত, এই প্রান্ত মুক্ত, এই প্রান্ত মুক্ত। এবং মুক্ত বলতে কেমন ভাবে মুক্ত, দেখো একটাই তুমি লাইন দেখতে পাচ্ছ, তার মানে এটাকে আমরা সরল মুক্ত শৃঙ্খল বলতে পারি। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। নেক্সট যেটা আমরা দেখব, দেখো এটাও কিন্তু একটা মুক্ত শৃঙ্খল। এটারও এই দিক প্রান্ত মুক্ত, এই প্রান্ত মুক্ত এবং এই প্রান্ত মুক্ত। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এক্ষেত্রে দেখো আগের ক্ষেত্রে দুটোই প্রান্ত পাওয়া গেছিল, তাই এটাকে সরল মুক্ত শৃঙ্খল আমরা বলতে পেরেছি। কিন্তু এটা যখনই হবে, তুমি যদি এটা লাইনটা খেয়াল করো, দেখো লাইনটা এইভাবে আছে, একটা টি শেপে আছে। এটা অন্যান্য রকমও হতে পারে, কোনো ব্যাপার নেই। তো এই যে শেপটা, এটার জন্য এটাকে বলা হয় শাখাযুক্ত শৃঙ্খল। যেমন তুমি দেখো এই লাইন বরাবর যদি তুমি যাও, তাহলে দেখো এটা একটা শাখা। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এবার এরকম শাখাযুক্ত শৃঙ্খল যদি পরপর অনেক জোড়া লাগানো যায়, তাহলে সেটাই হয়ে যাবে একটা জালক, বা যেটাকে আমরা বলতে পারি নেটওয়ার্ক। দেখো নেটওয়ার্কটা এই জিনিসটাকে তোমরা নেটওয়ার্ক বলতে পারো। আচ্ছা, নেক্সট যেটা এখানে বলার, যে এটা তো মুক্ত শৃঙ্খল, তাহলে মুক্ত শৃঙ্খল বুঝতেই পারছো যে প্রান্ত দুটো হোক, প্রান্ত তিনটে হোক, সেটা মুক্ত আছে। কিন্তু এখানে যদি তুমি খেয়াল করো জিনিসটা, যে ছবিটা আমি আঁকলাম, এভাবে আঁকার পিছনে কারণ কি, একটু আগেই বললাম যে কার্বন টোটাল 4টে যোজ্যতা দেখাতে পারে, তার মানে 4টে বন্ধন করতে পারে। তাই কার্বনের প্রত্যেক ক্ষেত্রে আমরা 4টে বন্ধনই দেখাচ্ছি। এক্ষেত্রে দেখো কোনো প্রান্তই নেই, তাই প্রান্ত নেই বলে এটাকে আমরা বলে থাকি বদ্ধ শৃঙ্খল। এবার এরকম কোনো যৌগ হতেই পারে যে যৌগের মধ্যে বদ্ধ শৃঙ্খলের পাশাপাশি একটা মুক্ত শৃঙ্খলও আছে। ঠিক আছে, কারণ বদ্ধ শৃঙ্খলের হাতে এই কার্বন থেকে একটা আলাদা চেন বেরিয়ে গেল এদিকে, তাহলে সেটা হয়ে যাবে কি, বদ্ধ শৃঙ্খলের সাথে একটা মুক্ত শৃঙ্খল জুড়ে যেতে পারে। তো সেটা এক ধরনের নতুন ধরনের যৌগ হবে। কিন্তু প্রধানত শৃঙ্খল দুটো প্রকারের তুমি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি বলেছি, এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল, কারণ দেখো এই ক্ষেত্রে কোনো প্রান্ত নেই, কিন্তু এই ক্ষেত্রে তুমি মিনিমাম দুটো প্রান্ত পাচ্ছ।
ম্যাক্সিমাম অনেকগুলো প্রান্ত হতে পারে, মিনিমাম তুমি দুটো প্রান্ত পাচ্ছ, সেই জন্য এক্ষেত্রে এটাকে মুক্ত শৃঙ্খল, আর এটার ক্ষেত্রে বলা হচ্ছে কি ধরনের শৃঙ্খল, এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। আচ্ছা, এবারে চলে আসি একটা খুব সুন্দর টপিকে, তো যেটাকে তোমরা দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে আইসোমেরিজম বা সমাবয়বতা। তো সম অবয়ব, এখান থেকে সমাবয়ব কথাটা এসছে, বা এই যে ধর্মটা প্রদর্শিত হয় এটাকেই আমরা বলে থাকি সমাবয়বতা। তো সমাবয়বতার বেসিক বা একদম মূল যেটা জিনিস সেটা জানতে হবে যে সংকেত একই কিন্তু গঠন আলাদা। যেমন আমি যেটা দেখছি এখন, আমি এবং অন্য আরেকটি ছেলে বা অন্য যে কোনো ছাত্রের ক্ষেত্রে বুঝতে বেশি সুবিধা হবে। তো আমি এবং অন্য কোনো স্যারের সাথে যদি তোমরা আমাকে তুলনা করো, আমরা দুজন পরস্পরের কিন্তু সমাবয়ব, মানে কি আমাদের দুজনের মধ্যে যা আছে সেমই আছে, ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ যেটাই বলো না কেন, কিন্তু আমরা কিন্তু দেখতে একই রকম হব না। হ্যাঁ, আমি আইডেন্টিক্যাল টুইনের কথা বলছি না এক্ষেত্রে, তো সেটা একটা কমপ্লিটলি আলাদা বিষয়। কিন্তু এক্ষেত্রে যেটা বলতে চাইছি যে সংকেত একই, মানে যেটা দিয়ে তৈরি সেগুলো সেম, দুটো কার্বন থাকুক, 6টা হাইড্রোজেন থাকুক, একটা অক্সিজেন থাকুক, তাহলে অন্যটা যৌগের মধ্যে একই থাকবে, দুটো কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তার মানে দেখো তৈরি হচ্ছে যে জিনিসগুলো দিয়ে সেটা সেম, কিন্তু গঠনগত পার্থক্য, মানে দুটো দেখতে একই রকম নয়, ঠিক আছে। সেই জন্য কথাটাকে বলা হয় সম অবয়ব, অর্থাৎ সম ফর্মুলা, মানে ফর্মুলাটা সেম কিন্তু গঠন আলাদা। তো লিখে দিই ব্যাপারটা, দেখো ফর্মুলা, ফর্মুলা সেম, স্ট্রাকচার ডিফারেন্ট। এই হচ্ছে আইসোমেরিজমের প্রধান যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেই জন্য। আশা করি ক্লিয়ার। চলে আসি আমরা সমাবয়বতার প্রকারভেদে। তো সাধারণত সমাবয়বতাকে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে গঠনগত সমাবয়বতা, দুই হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। তো যেহেতু আমি দশম শ্রেণীর উদ্দেশ্যে বলছি ব্যাপারটা, তাই ত্রিমাত্রিক সমাবয়বতা তোমাদের সিলেবাসে খুব একটা বলাও নেই, তো সেই জন্য আমি ত্রিমাত্রিক সমাবয়বতা নিয়ে এখানে আলোচনা করছি না, ওটা উঁচু ক্লাসের জিনিস। আমরা মেনলি এখানে আলোচনা করব যে সমাবয়বতাটা নিয়ে, সেটা হচ্ছে প্রথম যে প্রকারটা আমি বললাম যে গঠনগত সমাবয়বতা। তো এই গঠনগত সমাবয়বতাই হচ্ছে টোটাল 4 রকমের। তো শুরু করি প্রথম প্রকার, যে গঠনগত সমাবয়বতার প্রথম প্রকারে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে শৃঙ্খল গঠিত সমাবয়বতা। তো দেখো শৃঙ্খল গঠিত সমাবয়বতাতে যাওয়ার আগে আমি ব্যাপারটা আরেকবার রিমাইন্ড করে দিই যে সমাবয়বতার ক্ষেত্রে কি ছিল, যে ফর্মুলাটা সেম, অর্থাৎ সংকেত একই কিন্তু গঠনগত পার্থক্য আছে। তাই প্রথম প্রকার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবস্থান। প্রথম প্রকারের যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি শৃঙ্খল ঘটিত সমবায়বতা। আচ্ছা, শৃঙ্খল ঘটিত সমবায়বতার জন্য আমি বিউটেনকে ধরে নিচ্ছি। তো বিউটেন কি হতে পারে, C4H10। তা বিউটেনের সংকেত কি লিখলাম, C4H10। তো নামগুলো নিয়ে আমরা নেক্সট টপিকে আলোচনা করছি, তাই নামের দিকে তোমরা এখানে বেশি প্রাধান্য দিও না, তোমরা সমবায়বতার ব্যাপারটাকে একটুখানি বেশি প্রাধান্য দাও। তো C4H10 কে তুমি যদি দুভাবে লেখো, দেখো দুভাবে লেখা যায়, যেমন কি এটা এক প্রকার লেখা যেতে পারে, আরেকটা লেখা যেতে পারে কি দেখো এই দুভাবে লেখা যেতে পারে, দুভাবে বিউটেনকে আমরা বলতে পারি। তো এটার মধ্যে পার্থক্য কি, দেখো যদি গোনো তুমি এই যে এ নামক যে বিউটেনটা তুমি দেখতে পাচ্ছ, এটার মধ্যেও 4টে কার্বন 10টা হাইড্রোজেন আছে, প্রয়োজনে আমি এখানে বড় করে দিচ্ছি, তোমরা গুনে নিতে পারো, ঠিক আছে। আর এখানেও যদি তুমি গোনো বি
নামাঙ্কিত যে বিউটেনটা আছে, এই বিউটেনটাকেও যদি তুমি জানতে চাও তো দেখে নাও, এখানে বড় করে দিচ্ছি আমি, একটুখানি তোমরা দেখে নিতে পারো, অসুবিধা নেই, গুণে দেখে নাও। তো এখানেও যদি তুমি গোনো তাহলে দেখবে 4টে কার্বন আর 10টা হাইড্রোজেন আছে। তো দেখো সংকেত অনুযায়ী ব্যাপারটা সেম, কিন্তু বলো তো গঠনগত কি আদৌ দেখতে পাচ্ছ যে গঠনগত যেটা পার্থক্য আছে? ঠিক আছে, তো আমার দুই হাতের দিকে খেয়াল করো। তো এই যে দুটো হাত রয়েছে, দুটো হাতে দুটো আমি দেখিয়ে দিচ্ছি, স্ট্রাকচারটা দেখলেই আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। তো আশা করি দেখে তোমরা বুঝতে পারছো যে শৃঙ্খল গঠিত ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একটা সরল শৃঙ্খল আর একটা দেখো শাখাযুক্ত শৃঙ্খল। চলে আসি আমরা দ্বিতীয় প্রকার সমবায়বতা। তো দ্বিতীয় প্রকার সমবায়বতা হলো অবস্থানগত সমবায়বতা। তো আসো আমরা দেখে নিই যে অবস্থানগত সমবায়বতা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে বোর্ডটা ফলো করো। তো আমি দুটো উদাহরণ লিখেছি বোর্ডে। তো একটার নাম হচ্ছে 1-প্রোপানল আর দ্বিতীয়টার নাম হচ্ছে 2-প্রোপানল। আচ্ছা, এই যে 1-প্রোপানল 2-প্রোপানল আমি বলেছিলাম সমাবয়বতাতে কি হবে, সাধারণত সমাবয়বতা বলতে কি বোঝায় যে সংকেতটা একই কিন্তু গঠন আলাদা। তো এক্ষেত্রে দেখো দুটোই কিন্তু অল রয়েছে, তার মানে দুটোই অ্যালকোহল এখানে। তো আমরা এখানে সমাবয়বতাটা বুঝবো হচ্ছে অবস্থানের সাপেক্ষে। কার অবস্থান? এই যে OH গ্রুপ, OH গ্রুপের অবস্থান। দেখো আমি এই যে শৃঙ্খলটার যদি নামকরণ করে দিই 1 2 3 1 2 3 নামকরণ না মানে নাম্বারিং করে দিই, তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে OH গ্রুপ আছে 1 নম্বরে, মানে 1 নম্বর কার্বনে যুক্ত। দ্বিতীয়টার ক্ষেত্রে OH আছে 2 নম্বর কার্বনে। এখন আমরা মিলিয়ে নিই যে ফর্মুলাটা একই কিনা। দেখো ফর্মুলা যদি বলি, 3টে কার্বন, 3 2 6 2 7, 3 2 5 2 7 আর 1 8। এখানে দেখো 3 3 6 আর 2 8, তার মানে 3টে কার্বন, 6টা হাইড্রোজেন আর 1টা অক্সিজেন। তো দুটোর ক্ষেত্রেই আমরা কিন্তু পেলাম কি, যে ফর্মুলা যেটা সংকেত হচ্ছে C3H6O, যেটার আমরা পাচ্ছি একটা 1-প্রোপানল একটা 2-প্রোপানল। তার মানে OH গ্রুপ প্রথম ক্ষেত্রে 1 এ, দ্বিতীয় ক্ষেত্রে 2 নম্বর কার্বনে যুক্ত। তাহলে অবস্থানগত ব্যাপারটা বোঝা গেল, প্রথমটা 1 নম্বর স্থানে, দ্বিতীয়টা 2 নম্বর স্থানে। তো আমি একটু বড় করে ব্যাপারটাকে দেখি, তোমরা আমার হাতের দিকে ফলো করো। যে আচ্ছা এইটা হচ্ছে 1 নম্বর যে প্রোডাক্টটা আমি তুলেছিলাম, যে 1-প্রোপানল। তো 1-প্রোপানলে খেয়াল করো, 1-প্রোপানলে 1 নম্বর কার্বনের যেটা রয়েছে সেটাই দেখো OH-টা কিন্তু কানেক্টেড রয়েছে। এবার আমরা চলে আসি দ্বিতীয় যেটা রয়েছে, দ্বিতীয়তে ছিল 2-প্রোপানল। তো দেখো 2-প্রোপানল প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো 2-প্রোপানলের জিনিসটা কিন্তু 2 নম্বর কার্বনে OH-টা যুক্ত রয়েছে। তাহলে দেখো OH বা এই যে অ্যালকোহল গ্রুপটা, তো এই গ্রুপটার আমি যখন পজিশনটা দেখছি সেই সাপেক্ষে আমি এটাকে বলতে পারছি যে অবস্থানগত সমবায়বতা। তো করার জন্য আমি দুটো প্রোডাক্টকে একসাথে দেখাচ্ছি, তোমরা আমার দু হাত খেয়াল করো। দেখো দু হাত খেয়াল করলেই বুঝতে পেরে যাবে। তো দেখো আমার দুটো হাতে দুটো প্রোডাক্ট রয়েছে, তো দুটো প্রোডাক্টকে তোমরা ট্যালি করে দেখে নাও। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। চলে আসছি তৃতীয় প্রকার সমবায়বতাতে। তো তৃতীয় প্রকার সমবায়বতা হলো কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। তো দেখো উদাহরণটা আমি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি।
দেখো যে উদাহরণ দুটো আমি তুলেছি দুটোরই কিন্তু সাধারণ সংকেতটা আমি ওপরে লিখে দিচ্ছি C2H6O, তোমরা প্রয়োজনে গুনে নাও, আমি একটুখানি বড় করেই দেখাবো কিছুক্ষণ পরে, তখন তোমরা গুনে নিও। তো দেখো প্রথম যেটা আছে ওটাতে কার্যকারী গ্রুপ কি আছে OH, মানে এটা হয়ে গেল অ্যালকোহল, যেহেতু দুটো কার্বন আছে তাই দুটো কার্বনের ক্ষেত্রে নাম হবে ইথানল। তো দেখো নামকরণ কিভাবে হচ্ছে সেটা আমি আগেও বলেছি, নামকরণ নিয়ে তোমাদের এত চিন্তার ব্যাপার নেই, আমি পরের ভিডিওতে নামকরণ নিয়ে ডিটেল আলোচনা করব। তো এখানে OH যেটা রয়েছে, তো OH থাকার জন্য এটা অ্যালকোহল, কিন্তু এইখানে যেটা রয়েছে বন্ড ও বন্ড, এটা হচ্ছে ইথার, এইটার নাম হয়ে যাবে ডাইমিথাইল ইথার। তো দেখো দুটো আলাদা প্রোডাক্ট, অর্থাৎ দুটো আলাদা প্রোডাক্ট কেন, কারণ দুটো আলাদা কার্যকারী গ্রুপ, কিন্তু দেখো দুটোরই সংকেত কিন্তু সেম, তাই এটাকে আমরা কি ধরনের সমবায়বতার আন্ডারে ফেলতে পারি, এটা হচ্ছে কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা। দেখে নাও, প্রথমে আমি অ্যালকোহলটাকে দেখাই। এই যে অ্যালকোহলের ক্ষেত্রে এই দিকটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কি OH গ্রুপ রয়েছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এবার তোমরা যেহেতু বড় করে দেখানো আছে তাই কাউন্টও করে নিতে পারো যে পরমাণুর সংখ্যা যেটা বোর্ডে লেখা রয়েছে সেটা ঠিক কিনা, আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমি যেটা বলবো যে নেক্সট তোমরা দেখবে যে আমি ডাইমিথাইল ইথারকে দেখো কানেক্ট করেছি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডাইমিথাইল ইথার। তো দেখো তোমাদের সুবিধার্থে আমি মলিকিউলটাকে একটুখানি বড় করে দেখাচ্ছি, তোমরা গুনতেও পারবে যে সংকেতের সঙ্গে মিলছে কিনা। তো সংকেতের সঙ্গে মিলছে, আশা করি তোমরা গুনে নিয়েছো। সংকেতের সঙ্গে যদি মিলে যায় তো সংকেতের সাপেক্ষে আমরা দেখে নাও, যে আমার দুটো হাতে আমি দুটো প্রোডাক্টকে দেখিয়ে দিচ্ছি। তো দুটো হাতে আমরা দুটো প্রোডাক্টকে দেখে নেব, দুটো প্রোডাক্টকে ট্যালি করে দেখে নেব যে আমি যেটা সংকেত লিখেছিলাম সংকেতটা আমার মাথার ওপরে রয়েছে। তো সেই সংকেতের সঙ্গে মিলিয়ে নাও, দেখো সংকেত একই কিন্তু গঠন আলাদা। কিসের ভিত্তিতে গঠন? কার্যকরী মূলকের ভিত্তিতে গঠন। তাই কার্যকরী মূলকের ভিত্তিতে গঠন আলাদা কিন্তু সংকেত এক, তাই এটা সমবায়বতার আন্ডারে। কি ধরনের সমবায়বতা আমরা পড়েছি? কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। তো আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আসছি শেষ প্রকার গঠনগত সমবায়বতা, অর্থাৎ 4 নম্বরে। তো 4 নম্বর হচ্ছে মেটামারিজম। আচ্ছা, মেটামারিজম দেখায় কারা? মেটামারিজম দেখায় হচ্ছে যদি এই ধরনের সাধারণ সংকেত বিশিষ্ট হয়, এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে কিটোন। তো যেহেতু আমরা ক্লাস 10 এর ভিত্তিতে পড়ছি, তাই ক্লাস 10 এর ভিত্তিতে আমি আজকে মেটামারিজম এই দুটো যৌগকে নিয়েই আলোচনা মেইনলি আমি করব। তো দেখো উদাহরণ সাপেক্ষে আমি তুলে নিচ্ছি একটা প্রোডাক্ট। সুবিধার জন্য আমি এখানে সংকেতটা মানে সাধারণ সংকেতটা লিখে দিয়েছি। তো সংকেতটা হচ্ছে C4H10O। যদি দেখতে অসুবিধা হয় এই জায়গাটাতে খেয়াল করে আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে যে তোমরা প্রোডাক্ট দুটো দেখতে পাচ্ছ, দেখো দুটোই ইথার কম্পোনেন্ট। তো প্রথম ক্ষেত্রে যে ইথারটা দেওয়া আছে সেই ইথারের একটা দিকে মিথাইল গ্রুপ, একটা দিকে প্রোপাইল গ্রুপ আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো দুটো দিকেই ইথাইল গ্রুপ রয়েছে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো দেখো R ও R এই সিস্টেমটাতে আমি দেখালাম। তো এই যে সিস্টেমটা যেটা এখানে দেখানো আছে, দেখো ও গ্রুপের পজিশনটা বিভিন্ন জায়গাতে আছে, দুটো যে কম্পাউন্ড রয়েছে দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে এই যে পজিশনের ভিত্তিতে এই ধরনের ঘটনা বা এই ধরনের যদি তুমি সমবায়বতা খেয়াল করো, তার নাম হয়ে যাবে মেটা। চলে আসবে এবার দ্বিতীয় প্রকারের যে কিটোন সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ। তো কিটোন সিস্টেমের ক্ষেত্রেও আমি যদি ব্যাপারটাকে লিখি, তো দেখো যে দুটো আমি লিখলাম বোর্ডে, ঠিক আছে, এই দুটোই কি কিটোন, দুটোই কিন্তু পেন্টানোন, ঠিক আছে, কারণ দেখো 5টা কার্বন রয়েছে চেনের মধ্যে। তো এটাও
এটা কত নম্বরে রয়েছে? যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 5 1 2 3 4 5 নাম্বারিং ব্যাপারটা আমি আইপিএসসি নোমেনক্লেচারে মানে আলোচনা করে দেবো, সেটা নিয়ে অসুবিধা নেই। তো দেখো এখানে 2 নম্বরে কিটো গ্রুপ, এইখানে 3 নম্বরে কিটো গ্রুপ। তো এই ধরনের ক্ষেত্রে এটাকেও আমি মেটামরিজম বলতে পারি। এটা কিন্তু স্টুডেন্টসরা খেয়াল করে এক ধরনের কিন্তু পজিশনাল আইসোমারিজমের মতনই কিন্তু, ঠিক আছে? এটা একটা বিশেষ প্রকারের অবস্থানগত সমবায়বতা যেটা আমরা মেটামরিজম হিসেবে বলে থাকি। তো মেটামরিজম আমরা আজকে আলোচনা করলাম এই দুটোর ভিত্তিতেই। আচ্ছা, এটার জেনারেল সংকেতটা যদি আমি লিখি, দেখো কার্বন কটা আছে? কার্বন আছে 5টা। কার্বন তোমরা দেখতে পাচ্ছ কার্বন 5টা আছে। দেখো হাইড্রোজেন কিন্তু 10টা আছে, অক্সিজেন 1টা আছে। তো দেখো এই যে তোমরা প্রোডাক্টটা এবার খেয়াল করো, দেখো এই প্রোডাক্টটা প্রথম প্রোডাক্টটা এটা, আশা করি বুঝতে পেরে গেছো। দেখো এবার আমি দ্বিতীয় প্রোডাক্টটাকে আনছি, তো দ্বিতীয় প্রোডাক্ট দেখো এইটা, তো দ্বিতীয় প্রোডাক্টটা আশা করি বুঝতে পেরেছো। তো দুটো প্রোডাক্টকে যদি একসাথে দেখতে চাও, দেখো দুটো প্রোডাক্ট আমার মাথার দুদিকে রয়েছে। তো এই দুটো প্রোডাক্টকে তোমরা খেয়াল করে একসাথে ট্যালি করেও দেখে নাও এবং তার সাথে সাথে তোমরা মিলিয়ে নাও। আশা করি তোমরা খাতায় নোটও করেছিলে যে সাধারণ সংকেতটা কি ছিল। সাধারণ সংকেতের সাথে মিলিয়ে অবশ্যই দেখবে, কারণ সমবায়বতা একটা জিনিসকেই মেনশন করে। সমবায়বতা হচ্ছে কি বলেছি, প্রথমেই বলেছিলাম যে গঠনগত পার্থক্য কিন্তু সংকেতগত সেম, ঠিক আছে? আশা করি সমবায়বতা ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ত্রিমাত্রিক সমবায়বতা নিয়ে আমি আলোচনা এখানে করব না, তো আমরা মেইনলি গঠনগত সমবায়বতা নিয়েই আলোচনা করছিলাম। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।